নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের আজকে কোনো রকম কোনো ভূতের গল্প বলবো না। হ্যাঁ, আমি ঠিক করেছি আজকে তোমাদের একটা ভূতের কোটের গল্প বলবো। আমি বেশ ভালো করেই জানি যে তোমরা এগুলো বিশ্বাস করছো কি বিশ্বাস করছো না সম্পূর্ণটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যে তোমাদের গল্পগুলো বলছি আর তোমাদের যে গল্পগুলো ভীষণ ভালো লাগছে সেগুলো আমি তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পারি। আর তোমরা যেভাবে আমাকে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, তাতে আমি ভীষণ খুশি। আর তোমাদের এরকমই সুন্দর সুন্দর গল্প আমি শোনাবো। আমি যে গল্পটা এখন বলছি, ভূতের কোট, সেটা মন দিয়ে শোনো। দেখো, এটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি বেশ ভালো করেই জানি অফিসের অন্যান্য লোকেরা আমাকে মনে করে আমি একটা অদ্ভুত কিংবাকার জীব, এক বিচিত্র পক্ষী বিশেষ। মানে আমি কোনো মানুষই নেই, আমি একটা পাখি বিশেষ। যদিও একজন লোক যে ভীষণ পড়াশোনা করতে ভালোবাসে, শান্তশিষ্ট স্বভাবের, যে কোনো জন গণ্ডগোল পছন্দ করে না এবং যে নির্বোধের মতোই সব কিছু মেনে নেয়, বেছে নেয়। আর বিশেষ করে যার বড় বড় কাঁচের চশমা লাগানো, দৃষ্টিশক্তি একটু কম, সে সব সময় নীচ মনের মানুষ বলেই সবারই কাছে সমাদৃত হয়। লোকেদের কাছে আমি সব সময় ভুল, তাই আমি ভুল হয়েই ওদের কাছে থাকতে চাই। কাঁচের চশমা পরাই কি ভুল? মোটা কাঁচের চশমা যার থাকে সে কি কোনো দিন ভালো লোক হতে পারে না? দৃষ্টিশক্তি কম হতে পারে। সাধারণভাবে আমার বন্ধুদের মতামতের জন্য যে অবজ্ঞা পাওয়া উচিত, তাই আমি পেয়ে থাকি বা দিয়ে থাকি। কিন্তু এই বিশেষ মুহূর্তে আমি ভাবতে শুরু করেছি যে তাদের অভিমতের পেছনে হয়তো কিছু থাকতেও পারে। যদিও আমি ওই বিচিত্র পাখির মতো যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি মেনে নিতে পারি না, কারণ আমি তো একটা মানুষ। তবে নিঃসন্দেহে আমি একটা গাধা, এটা আমি মানতে পারি। এটা প্রথম শ্রেণীর বোকা লোক, একদম আমি প্রথম শ্রেণীর বোকা লোক। তা যদি না হবে, আমি দিব্য আরামে সকলের সঙ্গে মিলেমিশে ছুটিটা উপভোগ করতে পারতাম। ভাড়ের গান শুনে অথবা সমুদ্রের ধারে বিশ্রাম নিয়ে দিনটা কাটাতে পারতাম। তার পরিবর্তে আমি কি করলাম? তার পরিবর্তে আমি ফ্রান্সের এক নাম না জানা জায়গায় বোকার মতো সাইকেলে ঘুরে বেড়াবার মতলব করছি। বৃষ্টিতে পুরো দস্তুর ভিজে গেছি, ভীষণ খিদে পেয়েছে। দিশেহারা হয়ে আমি অচেনা দেশে অপরিচিতর মতোই ঘুরতে লাগলাম হত উদ্যমে। সাইকেলের মধ্যে মালও বোঝাই করা আছে, যেটা আমার নিত্য প্রয়োজনীয় টুকিটাকি। সেই সাইকেলটা আমি ঠেলতে ঠেলতে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। গর্দভের মতো বাছাই করা যে আমি কর্ম বেছেছি, সেটা তার ফল। ঝড়ের বেগে আমি নির্দিষ্ট পথ থেকে অনেক মাইল দূরে সরে চলে গেছি। ভোজলাসের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে প্রবল বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি। কোথাও কোনো জীবন্ত মানুষ অথবা মানুষের বাসস্থান চোখে কিন্তু পড়ছে না। অনেকক্ষণ পর অবশেষে একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল অনেক দূর থেকে। রাস্তা ছেড়ে একটু ভেতরের দিকে অনেক গাছপালা সেই ঝাড় আছে, সেই ঝাড়ের ভেতর দিয়ে আড়ালে আবডালে যে নির্জন জনশূন্য পরিবেশ, বাড়িটা যেখানে অবস্থিত, আমি সেই দিকেই চলতে লাগলাম। এমনকি সেখানে আকর্ষণ করার মতো কিছু কিন্তু নেই, তবুও আমি সেই দিকে গেলাম। তবুও এই বন্য পরিবেশের মধ্যেও আমি যে একটা বাড়ি দেখতে পেয়েছি, সেটাই আমার পক্ষে যথেষ্ট ভালো লাগছিল। মানসিক আশ্রয় পাবার আশায় এবং কিছু খাবার প্রয়োজনেও আমি সেই দিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। 200 গজ যাবার পর যে আমি 200 গজ পেরিয়ে এসেছি, তারপরে বাড়ির গেটের সামনে এসে আমি হাজির হলাম। সেই বাড়ির গেটের সামনে এক শোচনীয় হতাশার আমি সম্মুখীন হলাম। বাড়িটার কোনো ছাদ নেই,
মানে কি দরোয়ানের মতো সেই পুরনো আমলের ছাদবিহীন ঘর। পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার ওপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলার পথটা ঝোপঝাড়ে ভর্তি। এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে কিন্তু এখানে কেউ থাকে না। মন থেকে সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে এই বলে চাঙ্গা করে তুললাম আমার মনকে যে এখন তো দুর্যোগের অবস্থাটার মধ্যে এই যে পরিত্যক্ত বাড়িটা আমি পেয়েছি, এটা আমার অবজ্ঞা করা ঠিক হবে না। এই ঝড়ঝাপটা মিটে গেলে আবার আমি রাস্তা থেকে আমি আবার পথ চলতে লাগবো। কোনো ঢাকা জায়গায় দাঁড়াতে পারলে আমার ভিজে জামা বা পোশাকগুলো একটু নিংড়ে নিতে পারবো, বা কোনো যদি আমি আগুন টাগুন পাই তাহলে আমি জামাগুলো শুকিয়ে নিতে পারবো। এই জন্য আমার ভাঙা সাইকেলটা একটু মেরামত করে নিতে পারবো, এই আশাতেই আমি বাড়িটার দিকে আগাচ্ছিলাম। তাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে আমি বারান্দার নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা আমি আগেই বলেছি, একটা পুরনো বাড়ি। শুধু পুরনো বাড়িই নয়, পুরনো জমিদার বাড়ি বলে আমার মনে হলো। লতাগুল্ম বাড়ির দেওয়াল ঢেকে ফেলেছে। দরজার পাশে দুধারে খোদাই করা পাথরের বংশমর্যাদার নিদর্শন এখনও টিকে আছে। বোঝা যাচ্ছে এখানে একসময় উঁচু দরে লোক বাস করত। জানলাগুলো প্রায় সব বন্ধ, আর সেই জানলাগুলো একেবারে ঝুলে ভর্তি। মনে হচ্ছে বহু দিন এখানে কেউ কখনো বাস করেনি। দরজাটা খোলারও আমি চেষ্টা করলাম। কি আশ্চর্য, দরজাটা খুলে গেল, মানে দরজাটা খোলাই ছিল। কাঁধের একটু ধাক্কা লাগতেই পাল্লাটা ক্যাঁ শব্দ করে ফাঁক হয়ে গেল। সামনে বড় একটা হলঘর। অস্পষ্ট আলোর ভেতরে আমি ঢুকলাম। একটা ভ্যাপসা গন্ধ আমার নাকে এলো। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চারিদিকে আমি একটু চোখটা বুলিয়ে নিলাম। বাড়ির ভেতরটা একটু দেখে নিলাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেমন গা ছমছম করে, আমারও তেমনি একটু ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক উপরে লম্বা মতো জানালা। কাঁচগুলো মাকড়সার জালে আর ময়লায় ভর্তি হয়ে আছে। আলো দেখাই যাচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠে সামনেই যে ঘরটা দেখা গেল, তার দরজায় যে ঠেলে আমি ভেতরে একটু দেখলাম। ঘরটা বেশ বড়, একদম সাজানো গোছানো। এটাই মনে হয় প্রধান ঘর। যদিও বহুদিন অযত্ন ও অব্যবহারের শোচনীয় অবস্থা হয়ে আছে, কিন্তু যা কারুকার্য করা বা বার্নিশ করা ছিল সেটা কিন্তু কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। ঘরের ছাদের এক কোণে চুনবালি একেবারে খসে পড়েছে। মনে 18 শতাব্দীর আসবাবপত্রগুলো সবুজ ছাত্তা ধরে গেছে। এইসব পর্দাগুলো অনেক দিনের দামি পর্দাগুলো যেগুলো ছিল, সেগুলো ঝালরগুলো শুধু ঝুলছে। সব বোঝা যাচ্ছে যে বয়সের ভারে তারা ছিঁড়তে এই অবস্থায় দাঁড়িয়েছে। দরজার গোড়া থেকে ফায়ার প্লেস অবধি সুন্দর একদম পার্সিয়ান কার্পেটের প্রায় অর্ধেকটা কমলা রঙের ছাতা গজিয়ে উঠেছে। ফায়ার প্লেসটা দেখে মাথায় আমার একটা বুদ্ধি এলো। জ্বালানি যদি কিছু পাওয়া যায়, মানে আগুন জ্বালাবার মতো যদি কিছু পাওয়া যায়, তাহলে যদি আমি আগুনটা ধরিয়ে দিই, তাহলে আমি একটু গরম চা করতে পারি। আর ভিজে জামা কাপড়গুলো এই আগুনের আশেপাশে রেখে আমি শুকিয়ে নিতে পারি। বাইরে একটু খুঁজতেই শুকনো ডালপালা কিন্তু আমি পেলাম। কিছু ডালপালা নিয়ে আবার বাড়িতে ঢুকে চটপট সিঁড়ি দিয়ে উঠলাম। কিন্তু কেন জানি না ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎ আমি থমকে গেলাম। পা দুটো যেন তাদের ইচ্ছায় আমাকে আর টেনে নিয়ে যেতে দিতে চাইছে না। কিছু যেন আমাকে ঘরের বাইরে যাবার জন্য প্ররোচিত করছে। ডালপালা আমার পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিতভাবে দরজায় দাঁড়িয়ে রইলাম। সেই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের কেমন গন্ধ আমি নাকে আসছে, মানে আমি গন্ধ অনুভব করতে পারছি, আমি এটাই বোঝাতে চাইছি। এই জায়গায় ছেড়ে যাবার সময় যেমন সব ছিল তেমনি আছে, কিন্তু আমি যখন কাঠগুলো আনতে গেছিলাম তার আগেকার কথা বলছি, তখন আমি যেটা ছেড়ে গেছিলাম ঠিক সেই রকমই আছে।
আমার মনে হচ্ছে আমার কিছুক্ষণ যে আমি কাঠটা আনতে গেছি এরই মধ্যে কিছু অশুভ জিনিস এই ঘরে ঢুকেছে, আবার বেরিয়েও গেছে। আমি ভীতু অথবা কুসংস্কারাচ্ছন্ন লোক কিন্তু নই। অথচ কিছুক্ষণ পরে আমি অতি বিনয়ী হয়ে ডালপালা তুলে নিয়ে সিঁড়ির দিকে ফিরে গেলাম। আসলে আমি না কোনো ভয় পেয়ে এ কাজ করছি তা কিন্তু নয়। আমার মনে হলো সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো আমি বেশি স্বস্তি পাবো। যদিও এটা একটা ডাহা মূর্খের কল্পনা তা আমি জানি, কিন্তু আমার মনে হলো এটা করা দরকার, এই অদ্ভুত ঘটনাটা যাতে করে না ঘটে। ওই পথ দিয়ে হঠাৎ পালিয়ে যাবার চেষ্টা আমি করলাম। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে যেই খোলা সদর দরজার আলোর দিকে আমি তাকালাম, হঠাৎ একটা জিনিস আমার নজরে পড়তেই আমি চমকে উঠলাম। মনে হলো কেউ যেন এই মাত্র ধুলোর ওপর দিয়ে কেমন একটা ঘষে ঘষে কিংবা ওই ধরনের কিছু সিঁড়ির মাঝখান দিয়ে টানতে টানতে উপরে মনে হয় কিছু তুলেছে। আরও লক্ষ্য করলাম সিঁড়ির শেষ ধাপে থেকে সেই ঘষটানোর দাগটা হল ঘর পেরিয়ে উল্টো দিকে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেওয়ালে আটকানো আছে, মানে সেই দেয়াল আলমারিতে আটকানো আছে বা আলনায় ঝুলছে একটা পুরনো কোট। দেয়াল আলমারির একটা আলনায় ঝুলছিল কোটটা। কোটটা একদম পোকায় কাটা। দেখলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে। কোটটা দুদিকের দরজার কাছে গিয়ে, মানে যতগুলো দাগ এসেছে সেই কোটটার কাছে গিয়ে দাগগুলো কিন্তু শেষ হয়েছে। কোনোটা সিঁড়ির দিকে গেছে, কোনো দাগটা কি বাড়ির পিছনের দিকে গেছে, কিন্তু সব দাগগুলোই একটা জায়গা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। ওই যে ঝোলানো কোটটা, সেখান থেকে কোট ঝোলানোর আলনাটা থেকে এসব সৃষ্টি হয়েছে। সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পায়ে দাগ ছাড়া আর কোনো পায়ের চিহ্ন কিন্তু সেখানে নেই। অস্থিরতা আমার মধ্যে কেমন যেন ঘিরে ধরেছিল আমাকে। অস্থিরতা আমার মধ্যে কেমন প্রবল হয়ে উঠছিল। মনে হচ্ছে বাড়িতে কেউ বা কারা আছে, বাড়িতে কেউ বাস করে, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্প্রতি এখানে ছিল কিছুক্ষণ আগেও। কে অথবা কি এই অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো সৃষ্টি করেছে? কোনো বোকা ভবঘুরে, কিংবা হয়তো কোনো মেয়ে যার পেছনে কোনো জামা কাপড় লুটাচ্ছিল, যার ঘষটানিতে এই দাগের সৃষ্টি হয়েছে আর তার নিজের পায়ের দাগ জামার পিছনের দিয়ে মুছতে মুছতে গেছে, সেই জন্যই এই দাগগুলো মনে হয় সৃষ্টি হয়েছে। সেই পুরনো কোটটার কাছে গিয়ে ভালো করে দেখলাম এটা একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভারকোট। তখনও দু একটা ময়লা ধরা রূপোর বোতাম সেই কোটটার গায়ে লাগানো আছে। বহুদিন যে এই কোটটা ব্যবহার করা হয়েছে তার স্বাক্ষর কিন্তু এই কোটটা বলে দিচ্ছে যে এই কোটটা বহুদিন ব্যবহার করা হয়েছে। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আমি আলনাটাকে একটু ঘোরালাম। দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচে একটা পেনির মতো গোলাকার একটা গর্ত। তার চারধারের কাপড়টা একটু একটু করে পোড়া ও কেমন বিবর্ণ। মনে হয় যেন খুব কাছে থেকে পিস্তলের গুলি লেগে এমন হয়েছে। আচ্ছা, যদি পিস্তলের গুলি লেগে এই গর্ত হয় তবে নিশ্চয়ই কোনো মৃতের গায়ে এই কোটটা ছিল। একটা বিরক্তিতে মনটা আমার ভরে উঠল, কিন্তু বেশিক্ষণ আমি সেই বিরক্তি মনে আমি স্থান দিলাম না। এটা একটা কল্পনাও তো হতে পারে। তবে মনে হলো বিশ্রী যে একটা কাপড়ের গন্ধ, সেটা ছাড়াও যেন একটা মাংস পচা বা হাড় পচার গন্ধ কোথা থেকে বেরোচ্ছে। কোনো জন্তুর মরে যাওয়ার বা পচা কোনো দেহের গন্ধ, মৃদু অথচ খুব সন্দেহজনক গন্ধটা বাতাসে, তা আমি ঘ্রাণ করতে পাচ্ছি। আমি সেই গন্ধ বাতাসের মধ্যে পাচ্ছি। সেই জন্য কিছু আকর্ষণীয় বা কিছু সত্য
আমার ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা অনুভব করছে যে অতীতে কোনো কলঙ্কিত বা লজ্জাজনক পাপ সমস্ত পরিবেশটাকে ঘিরে রয়েছে, এটা আমার মনে মনে হচ্ছে। আমি নিজেকে খুব শান্ত এবং শক্ত করে তুললাম। কী এমন আছে যা ভয় করতে হবে? এটার মধ্যে কী আছে? একটা কোটই তো। কোনো মানুষ বা কোনো যদি চুরি করতে এসে ভয় পেয়ে হয়তো এইসব হতে পারে অনেক কিছুই। আমি তো ভয় পাইনি বা আমি তো চুরি করতে আসিনি। এইসব আমার কাছে ভাবার কী দরকার? আমার কাছে তো পিস্তল আছে। আর ভূত যদি সত্যিই কোনো অস্তিত্ব থাকে, তবে দিনের বেলায় তারা ঘুরে বেড়ায় না কেন? গা ছমছমে জায়গাটা এটা কিন্তু ঠিক। আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না। আমি খানিকক্ষণ জামা কাপড় ভিজে শুকিয়ে টুকিয়ে নিয়ে বা একটু চাটা খেয়ে নিয়ে বৃষ্টি ছেড়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। আমার অতি প্রয়োজনীয় গরম চা এবং একটু সাইকেলটা যাতে করে আমি একটু শুকনো জায়গায় মেরামত করে নিতে পারি। সাইকেল ঠিক হয়ে গেলে আমি আবার বেরিয়ে যাব। এইসব বৃথা অলীক কল্পনায় ভীত হয়ে আমার কী দরকার? বৃষ্টি ছেড়ে গেলে আমি বেরিয়ে চলে যাব। বৃষ্টির তাণ্ডবটা থেমে গেলেই হয়। সুতরাং আমার কাছেই যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে আমি ঢুকলাম। একসময় এটা পড়ার ঘর হিসাবে মনে হয় ব্যবহার করা হতো। দরজার উল্টো দিকে একটা ফায়ার প্লেস। ঝাঁঝরিতে তখনও শেষ কাঠের ছাইটা পড়ে আছে। একটা সেই ফায়ার প্লেসের সামনে একটা খোঁচানি ছিল। সেই খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে শুকনো ডাল আমি সাজিয়ে নিলাম। কিন্তু কাঠগুলো এমন স্যাঁতসেঁতে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল, তবুও কিন্তু আগুন ধরল না। শুধু ধোঁয়া 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 হয়ে থাকলো। চিমনি দিয়ে এক দমকা বাতাস এসে ঘরের মধ্যে ধোঁয়ায় ভর্তি করে দিল। মেঝেয় হাঁটু বা হাত রেখে কাঠগুলোর কাছে মুখ নিয়ে গিয়ে ফু 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 করতে লাগলাম, যাতে করে আমার ফুয়ে ওই ফায়ার প্লেসের আগুনটা ধরে যায়। এই বিরক্তিকর কাজের মধ্যে হঠাৎ হল ঘর থেকে একটা আমি আওয়াজ শুনতে পেলাম এবং মিথ্যা কথা বলবো না, চমকে উঠলাম। মনে হলো কে যেন মেঝে ধপ করে একটা জামা ফেললো। পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে আমি আমার কানটা একটু খাড়া করে নিয়ে শোনবার চেষ্টা করলাম শব্দটা কোনখান থেকে আসছে। অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে আমি পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম। হল ঘরে কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছেও না। কেবল বাইরে বৃষ্টির শব্দ আমি শুনতে পাচ্ছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পুরনো কোটটার ঠিক নিচে মেঝেয় কিছুটা জায়গায় ধুলো উড়ছে। ধুর, একটা ইঁদুর! অস্বস্তিকর পরিবেশ নিয়ে নিজের কাছে আমি ফিরে এলাম। আবার আমি সেই পোড়া কাঠে মুখের মধ্যে ফু 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 দিতে লাগলাম, যাতে করে ফায়ার প্লেসে আগুনটা ধরে যায়। আরও আমি কিছুটা দেশলাই খরচা করে দেশলাই কাঠি দিয়ে আমি আগুনটা জ্বালাবার চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেই আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পেলাম। খুব জোরে নয়, অথচ পরিষ্কার নির্ভুল শব্দ। আর একবার হল ঘরে গেলাম, ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠতে দেখলাম। চোখে পড়ার মতো আর কিন্তু কিচ্ছু নেই। কিন্তু সেই যে ষষ্ঠ ইন্দ্রিয় আসন্ন বিপদের ইঙ্গিত আরও বেশি করে যেন অনুভূত হলো। এবার আমি বুঝতে পারলাম এই পুরনো খালি বাড়িতে আমি কিন্তু একা নই। কোনো অপবিত্র অদৃশ্য কিছু গুপ্তভাবে লুকিয়ে লুকিয়ে চলাফেরা করছে, আমি সেটা স্পষ্ট উপলব্ধি করতে পারছি। এইসব চিন্তায় আমার আর দরকার কি? আমি বোকা ভীতু হতে পারি, কিন্তু এইসব গ্রাহ্য আমি কোনো মতেই করতে পারি না। আমার জিনিসপত্র নিয়ে চলে যাই, তারপর যা ঘটে ঘটুক, এই বলে নিজেকে শক্ত করে তুললাম। ঘরের মধ্যে ফিরে গিয়ে তাড়াতাড়ি করে আমি যে আমার ব্যাগটা ছিল তার ভেতরে আমার যে জিনিসগুলো এদিক ওদিক পড়েছিল সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে ভরতে লাগলাম। যে একবার আমি সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে ভরে নিয়ে সাইকেলটা মেরামত করিয়ে বৃষ্টি থামলে আমি চলে যাব। আমি হঠাৎ তাকিয়ে দেখলাম যে কিছু একটা শব্দ হচ্ছে। খালি চোখে আমি কিছু একটা দেখতে পাচ্ছি,
কোনো একটা শব্দ আসছে হলঘর থেকে, খুব আস্তে এবং চাপা হাসির শব্দ, তারপরেই মৃদু পায়ের শব্দ। ক্ষিপ্র গতিতে আমি আমার হাতের বন্দুকটা শক্ত করে ধরলাম। তারপর দরজার দিকে তাকিয়ে ঘরের মেঝের দিকে চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেহের রক্ত আমার ঠান্ডা হয়ে আসছিল। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ার মতো কিছু ঘরে আমার দিকেই আসছে। তারপরেই একটু ক্যাঁচ ক্যাঁচ শব্দ। আস্তে আস্তে কেমন জানি আমার সামনে যে দরজা ছিল সেটা খুলে গেল। ভেতরে ঢুকি একটা কোট দরজার গোড়ায়, সেটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারপরে একটু এদিক ওদিক কোটটা নিজে নিজে দুলছে। কোনো কোটের পরার কোনো লোক নেই, শুধু একটা কোট অদৃশ্য হাওয়ায় ঝুলছে। আর কোটের যে কলারটা সেটা কিন্তু উঁচু করে তুলে রাখা আছে। এটা সেই কোট যেটা হল ঘরে ঝুলতে আমি দেখেছি। অদৃশ্য শূন্যের মধ্যে পাথরের মূর্তির মতো আমি ওই কোটটাকে দেখছি এবং হাঁ করে দাঁড়িয়ে আছি। আমার দৃষ্টির সামনে যে বস্তুটি ঝুলছে, আমি সেটা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে সোজা আমি দাঁড়িয়ে গেলাম। আমি বিস্ময়ে, ভয়ে সমস্ত দেহ আমার যেন অবসন্ন হয়ে আসছে। আমার আঙুলগুলো হাতের যেন অসাড় হয়ে গেছে। আমার অসাড় আঙুল থেকে পিস্তলটা মাটিতে ঠাস করে পড়ে গেল। তবু আমার মাথা ঠিক রইল, কিন্তু আমি বুঝতে পারছি আমার হাত থেকে পিস্তল পড়ে গেল। আমি যে পিস্তলটা কুড়বো সেই সাহসও আমার নেই, আমি যেন স্ট্যাচু হয়ে গেছি। আমি জানলাম চরম অমঙ্গলের সামনাসামনি রয়েছি আমি। দোরগোড়ায় নরকপ্রসূত যে বস্তুটা সে অলৌকিক আস্থা বিচ্ছুরণ করছে, তার সামান্য স্পর্শ যদি আমার গায়ে লাগে, আমার দেহের ধ্বংস হবে, এমনকি আমার আত্মাও নরক ভোগ করবে। তার গা থেকে একটা কীরকম আভা বিচ্ছুরণ হচ্ছে, সাদা একটা ধোঁয়াটে আভা। এখন সেটা ঘরের মধ্যে ঢুকছে, মানে কোটটার কথা বলছি। কোটটা থেকে একটা সাদা আভা বের হচ্ছে। শুধু কোটে কোনো ব্যক্তি নাই। এক অনির্বচনীয় চলার গতি সেই কোটটার। অদ্ভুতভাবে খালি হাত দুটো কেমন হাঁটার ভঙ্গিতে দুলছে। কোঠের প্রান্ত মেঝের এক ধার থেকে অন্য ধারে ঘষড়াচ্ছে, মানে ছ্যাঁচড়াচ্ছে। আর ওই কোটটা যেদিকে যাচ্ছে সেই দিকে একটা দাগের সৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে কিছুটা ধুলো উঠছে। ধীরে ধীরে সেই কোট কিন্তু অবশ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই আমার দিকেই আগাচ্ছে। আমার বিক্ষিপ্ত চোখ দুটো ওই বস্তুটার উপর, মানে কোটটার উপর স্থিরভাবে রেখে আমি পায়ে পায়ে পিছনে হাঁটতে লাগলাম। অসচেতন যন্ত্রের মতো চলতে চলতে একেবারে অগ্নিকুণ্ডের দেওয়ালের পিঠ আমার সেঁটে গেল। যেই ফায়ার প্লেসে আমি এতক্ষণ চেষ্টা করছিলাম আগুন ধরাবার, ফুঁ দিয়ে দিয়ে আমি ঠিক সেই জায়গায় এসে পড়েছি। মারাত্মক অশুভর উদ্দেশ্যে তখন আমার দিকে সেই কোট আগিয়ে আসছে। আমি শূন্য হাতে কাঁপতে কাঁপতে উপরে ওঠালাম। আমার গলা ছোঁবার চেষ্টা করছে সেই কোট, মানে আমার গলা টিপতে চাইছে সেই কোট। কোটের হাতল দুটো আমার গলার কাছাকাছি এসে যাচ্ছে। মনে হলো পর মুহূর্তেই সেই কোটের হাতল দুটো, মানুষহীন কোটের হাতল দুটো আমাকে এক্ষুনি ধরে ফেলবে। ভারী আতঙ্কে আমি বুঝতে পারলাম না আমার সমস্ত বিচার বুদ্ধির লোপ পেয়ে গেল কীভাবে। সেই মুহূর্তে একটা চিন্তা আমার মাথায় এলো। অনেক দিন আগে কোথায় যেন পড়েছিলাম বা শুনেছিলাম পবিত্র চিহ্নের ক্ষমতা অশুভ শক্তির বিরুদ্ধে। প্রচণ্ড প্রয়াসে ইচ্ছার শক্তিকে জাগরিত করে অসাড় আঙুলগুলো তুলে নিয়ে আমি একটা ক্রস চিহ্ন তৈরি করলাম, এবং সেই মুহূর্তেই পেছনে আমার
অন্য হাতটি কিছু পাবার জন্যে উত্তেজিত হয়ে হাত রাখছে, কিছু একটা যেন আমি পাই, কিছু একটা যেন আমি পাই। এই আমার হাতে একটা কিছু লেগেছে, ঠান্ডা শক্ত গোল কিছুর সংস্পর্শে আমার হাতে এসেছে। সেই পুরনো যে ভারী উনুন খোঁচাবার হাতলটা, যেটা দিয়ে আমি ছাই খুঁচিয়েছিলাম ফায়ার প্লেস জ্বালাবার আগে, ঠিক সেইটা আমার হাতে এসেছে। সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার সমস্ত বোধ শক্তিকে জাগরিত করে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচানিটা তুলে নিয়ে আমার সামনে যে আতঙ্কজনক বস্তুটির হাত দুটো ছিল তার উপরে জোরে আঘাত করলাম। দেখ! মুহূর্তে বস্তুটি আমার সামনে পড়ে গেল এবং কোট ছাড়া আর সেটা কিছুই নয়। আমার পায়ের কাছে জড়সড় হয়ে পড়ে আছে একটা কোট, অথচ আমি দিব্যি করে বলছি, এক লাফে সেটা পার করে আমি ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। আর চোখে ফিরে দেখলাম বস্তুটি আমার পিছনে হামাগুড়ি দিয়ে আমাকে তাড়া করছে। সেই অভিশপ্ত বাড়ির বাইরে এসে যে আমি দৌড় লাগিয়েছি, জীবনে সেই রকম দৌড় আমি আর কখনো দৌড়াইনি। একটা সরাইখানার দরজা আমি দেখতে পাচ্ছি। আমি আর চেতনা রাখতে পারছি না, অর্ধেক আমি অবচেতন হয়ে পড়েছি। আমি সরাইখানার দরজার সামনে এসে কিছুটা মনে সাহস সঞ্চয় করে টলতে টলতে ভেতরে ঢুকে আমি বললাম, ঈশ্বরের দোহাই আমাকে কিছু পিপাসা মেটাবার জন্যে দিন। আমি যখন মুখে পিপাসা মেটাবার জন্যে কিছু ঢালি, তখন কিছু লোক আমার দিকে আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে। আমি কিছুটা ধাতস্থ হয়ে নিয়ে ভাঙা ভাঙা ফরাসি ভাষায় আমার ঘটে যাওয়া ওই বাড়িটার কাহিনী তাদের কাছে বর্ণনা করতে লাগলাম। বিহ্বল দৃষ্টিতে তারা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অবশেষে সরাইখানার যে মালিক, সে আমাকে বলল, ঠিক আছে, আপনি একটু পানীয় খান, জল টল খান, একটু সুস্থ হন। ও আমাকে বলল, মশাই আপনার একটু রেস্টের প্রয়োজন, 2-4 মিনিট একটু রেস্ট করুন, তারপরে হবে, সব বলবেন। পরে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার কি ঘটেছিল সেগুলো সব তারা শুনছে এবং তারা শেষে যেই কথাটি বলল সেটা হচ্ছে, তারা আমাকে একটা গল্প শোনালো। খুব আগ্রহের সঙ্গেই আমাকে সে গল্প শোনালো। নেপোলিয়নের সৈন্যদলে একজন অবসরপ্রাপ্ত অফিসার ওই পরিত্যক্ত বাড়িতে থাকতেন। আফ্রিকান বংশজ ওই লোকটি আধা পাগল ছিল। গল্প শুনে মনে হয় লোকটি অতিরিক্ত বদ ছিল। নিশ্চয়ই বদমানুষ, খুব খারাপ লোক ওই লোকটি, যে তার স্ত্রীকে মেরে ফেলেছে। সমস্ত জীবন প্রাণীর উপর, এমনকি লোকজনের উপর, তাছাড়াও তার নিজের মেয়েদের উপর নিদারুণ অত্যাচার করত। পুরনো জমিদার বাড়িটা খুব খারাপ নাম চারিদিকে রটে গেল। যদি আপনি 1 মিলিয়ন ফ্রাউ দিতে চান, তবু এ দেশের কোনো লোক ওই বাড়িটার কাছে যাবে না। বাড়িটার ভেতরে তো অনেক দূরের কথা। গোড়ায় যা বলেছি, আমি জানি অফিসের লোকেরা আমায় একটা মানুষ বলে মনে করে না, পাখি বা পশু পাখি জন্তু জানোয়ার কিছু মনে করে। তাই তাদের কাছে আমি এ গল্প কখনোই করিনি। এ গল্প তাদের কাছে কল্পনাপ্রসূত বলে মনে হবে। তবু কিন্তু এটা ডাহা সত্য কথা। আমার কথা যদি কেউ বিশ্বাস করতে চান, তাহলে আমার নতুন যে সাইকেল আমি একটু রিপেয়ার করে নেবো বলে ওই বাড়িটাতে ঢুকেছিলাম, সেই সাইকেল, আমার অবসন্ন হাত থেকে পড়ে যাওয়া আমার পিস্তল, আমার জিনিসপত্র, ওই ভূত প্রেতের যে সংক্রান্ত জমিদার বাড়ি, তার ভেতরে হল ঘরে এখনও পড়ে আছে। কেউ যদি চান সেগুলো সংগ্রহ করতে, তাহলে সেগুলো সংগ্রহ করলেই বোঝা যাবে যে সেই দিন সেই রাতে আমি সেখানে ছিলাম কি ছিলাম না। আর যদি কেউ এগুলো সংগ্রহ করতে চায়, কোনো সাহসী ব্যক্তি, তাহলে কিন্তু সেই জিনিসপত্র সংগ্রহ করে তিনি তার কাছেই রেখে দিতে পারেন। আমার এই গল্প সত্য কথা, ডাহা সত্য কথা, এতটুকু মিথ্যা এর মধ্যে নাই।
আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের আমি এ গল্প শোনাচ্ছি। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, আমি জানি আমার গল্প তোমাদের খুব ভালো লাগে, তাহলে আমাকে যেমন কমেন্ট করে জানাচ্ছ, আমাকে সেরকম কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট দেখতে ও পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সমস্ত কমেন্টের উত্তর আমি দিই, আমার ভালো লাগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আমার এইভাবে পাশে থেকো। নমস্কার।